ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই, মার্কিন নির্বাচন কর্মকর্তাদের ঘোষণা। আরও জানাবো, বিশ্বে 24 ঘন্টায় আক্রান্ত 6,61,000 মানুষ। রিপাবলিকান নেতারা গণতন্ত্রকে ছোট করছে, বললেন ওবামা। আরও থাকছে, হংকং হস্তান্তর চুক্তির শর্ত লঙ্ঘন করেছে চীন, অভিযোগ ব্রিটেনের। আরও থাকছে, যুক্তরাষ্ট্রের F-35 বিমান পেতে আবারও আলোচনার প্রস্তাব তুরস্কের। আরও জানাবো, ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান সৌদি বাদশার। ভূমধ্যসাগরে নৌকা ডুবে 74 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। তুরস্কের হুঁশিয়ারি, আর্মেনিয়াকে কঠিন জবাব দিবে তুর্কি সেনারা। সবশেষ থাকছে, করোনায় চাকরি হারিয়ে রাস্তায় খাবার বিক্রি পাইলটের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের ধাক্কায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। দেশে দেশে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বিমান সংস্থাগুলো। ফলে ছাঁটাইয়ের শিকার হতে হয় অনেক পাইলটকেই। মালয়েশিয়ার নাগরিক আজরিন মোহাম্মদ জাওয়াহি এমনই একজন পাইলট। চাকুরি হারিয়ে জীবিকার তাগিদে আকাশ থেকে রাস্তায় নেমে এসেছেন তিনি। 6 সদস্যের সংসার চালাতে রাজধানী কুয়ালালামপুরে খাবারের ছোট্ট একটি দোকান খুলে বসেছেন 44 বছর বয়সী পাইলট। তবে মজার ব্যাপার হচ্ছে, ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে পাইলটের পোশাক পরে সেবা দিচ্ছেন তিনি। মাথায় কালো টুপি, গায়ে সাদা পোশাক, দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে কোনো বিমানের চালক, কিন্তু কাছে গেলে দেখা যাবে সেই পোশাকের উপর আবার রান্নার অ্যাপ্রন। বিমানের কন্ট্রোলারের জায়গা হাতে রান্নার সরঞ্জাম। পথচারী মানুষরা আচমকা তাকে অবাক হয়ে যায়। রাস্তার পাশে আজরিনের সেই রেস্তোরাঁর নাম ক্যাপ্টেন কর্নার। নুডলস সহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড নিজে রান্না করেন চাকরিচ্যুত এই পাইলট। তার রান্নার হাতটিও কিন্তু দুর্দান্ত, তাই কয়েকদিনের মধ্যে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। আজরিনের জীবনের এই ঘটনা জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। সেখানে একটি ভিডিও পোস্ট করেন তার স্ত্রী, মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। এরপর আরও ক্রেতা জুটে যায় এই কর্নারের। 4 সন্তানের জনক আজরিন এখন রীতিমতো সেলিব্রিটি। নেটিজেনদের অনেকেই তার এই সংগ্রামী জীবনের প্রশংসা করেছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগে সমর্থন দিয়ে মার্কিন রিপাবলিকানরা গণতন্ত্রকে ছোট করেছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বারাক ওবামা। বারাক ওবামা নিশ্চিতভাবে এবার জো বাইডেন নির্বাচনে জয় পেয়েছেন। ফলাফল প্রকাশিত হলেও কিছু গণনা যদিও এখনো চলছে। ওবামা আরও বলেন, আমি আরও সমস্যা বোধ করছি এই কারণে যে অন্য রিপাবলিকান কর্মকর্তারা যারা আরও ভালোভাবে জেনে বুঝে ট্রাম্পের সঙ্গে গলা মেলাচ্ছেন, এতে শুধু আসন্ন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবজ্ঞা করা হচ্ছে না, বরং গণতন্ত্রকে অবহেলা করা হচ্ছে, যা বিপজ্জনক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও মেনে নেননি দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের জালিয়াতির অভিযোগে বেশ কিছু মামলা শুরু করেছেন ট্রাম্প। অল্প কয়েকজন রিপাবলিকান নেতা বাইডেনকে জয়ী বলে মেনে নিলেও বেশিরভাগ ট্রাম্পকে সমর্থন করছেন। এদিকে হংকংয়ের আইনসভায় বিরোধী দলের সদস্যদের অযোগ্য করার পরিপ্রেক্ষিতে চীন আরও একবার হংকং হস্তান্তর বিষয়ে চুক্তি ভঙ্গ করল, এমন অভিযোগ করেছে ব্রিটেন। ব্রিটেনের সেক্রেটারি অব ফরেন অ্যাফেয়ার্স ডমিনিক রাব চীনের বিরুদ্ধে হংকংয়ের স্বায়ত্তশাসনের শর্ত লঙ্ঘন করার অভিযোগ আনলেন। হংকংয়ের সাবেক মালিক ব্রিটেনের পক্ষ থেকে এমন অভিযোগ করা হলো এমন সময় যখন চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল বলে স্বীকৃত ভূখণ্ডটির চীন বিরোধী সদস্যরা আইনসভা থেকে পদত্যাগ করেছেন। ডমিনিক রাব বলেন, বেইজিং কর্তৃক আরোপিত নতুন পদক্ষেপের মাধ্যমে হংকংয়ের নির্বাচিত আইন প্রণেতাদের অযোগ্য ঘোষণা করার পদক্ষেপ আইনসিদ্ধভাবে প্রতিষ্ঠিত চীন ব্রিটেন যৌথ ঘোষণার স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, চীন হংকং প্রশ্নে আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করল এবং এর মধ্য দিয়ে হংকংয়ের উচ্চ পর্যায়ে স্বায়ত্তশাসনকে অবমাননা করা হলো। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ও চীনের সাবেক নেতা জাও জিয়াংয়ের মধ্যে 1984 সালে সম্পাদিত হংকং হস্তান্তর চুক্তিতে এক দেশ দুই নীতির শর্ত স্পষ্টভাবে উল্লেখ ছিল বলে মন্ত্রী মনে করিয়ে দেন। তিনি বলেন, হংকং এই নিয়ে 3 বার গুরুতরভাবে হংকং চুক্তির শর্ত ভঙ্গ করল। প্রথমবার 2016 সালে এবং এরপর 2020 সালে বিতর্কিত নিরাপত্তা আইন পাশের মাধ্যমে তারা শর্ত ভেঙেছে। সর্বশেষ এবার তারা চুক্তির প্রতিশ্রুতিকে অবজ্ঞা করল বলে উল্লেখ করেন তিনি। এই অবস্থায় ব্রিটেন হংকংয়ের পাশে দাঁড়াবে এবং তাদের স্বাধীনতা অধিকার রক্ষার ডাক দেবে বলে জানিয়ে দেন তিনি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 কর্মসূচি নিয়ে আবারও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে তুরস্কের পক্ষ থেকে।
আজ তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকবর যুক্তরাষ্ট্রকে এ কর্মসূচিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, S-400 প্রযুক্তি ও F-35 এই উভয়ের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠায় আলোচনায় আগ্রহী তুরস্ক। তুরস্ক কর্তৃক রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ক্রয়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের F-35 যুদ্ধবিমান বিক্রয়ের কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দিয়েছিল। তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্তর্ভুক্ত দেশ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সন্দেহ অবিশ্বাস সৃষ্টির পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে S-400 প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তৈরি বিশেষ প্রতিরক্ষা ক্ষমতা সম্পন্ন বিমান প্রদান করতে অসম্মতি জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তখন জানানো হয়, S-400 প্রযুক্তি তুরস্কের ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হুমকি এবং সে কারণে F-35 প্রদান করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল। তবে তুরস্ক বলছে, S-400 ব্যবস্থার সঙ্গে F-35 কর্মসূচি সমন্বয় করা হবে না। এছাড়া দেশটি আরও জানিয়েছিল, তারা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে S-400 ব্যবস্থাকে স্থাপন করবে না। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট মিসাইল প্রযুক্তি প্রদান করতে না চাওয়ায় তুরস্ক ও রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার দিকে আগ্রহী হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। হুলসি আকবর আরও বলেন, এই দুই প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী তুরস্ক। এছাড়া তিনি আরও বলেন, F-35 প্রযুক্তির নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে যেমন গুরুত্বপূর্ণ, আঙ্কারার কাছেও তার গুরুত্ব তেমনই। এদিকে পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বুধবার তিনি এই আহ্বান জানান। সৌদি বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদত এবং গোষ্ঠীগত বিভাজনের উস্কানির বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে সৌদি। ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি, যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবেলা নিশ্চিত করে যোগ করেন তিনি। 84 বছর বয়সী এই শাসককে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার এই প্রথম কোনো সভায় বক্তৃতা দিতে দেখা গেছে। ওই ভাষণে তিনি ইরানের সম্প্রসারণবাদের নিন্দা জানান। সৌদি বাদশার সর্বশেষ বক্তৃতার প্রতিক্রিয়ায় এখনও কোনো মন্তব্য করেনি ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাদশার দেয়া বক্তব্যকে ভিত্তিহীন অভিযোগ বলে নাকচ করে দেয় তেহরান। যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত নির্বাচনে হেরে গেলেন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তিনি ছিলেন উল্টো। তবে মানবাধিকার ইস্যু ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ নীতিগত কিছু কারণে নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্র সৌদির সেই উৎস সম্পর্ক অব্যাহত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। এদিকে এএফপি এক খবরে বলা হয়, আন্তর্জাতিক একটি চুক্তির আওতায় ইউরেনিয়ামের মজুদ 12 গুণের বেশি সমৃদ্ধ করেছে ইরান। গ্লোবাল ওয়াচ ডক এ তথ্য নিশ্চিত করেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলছে, এখন ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ প্রায় 2443 কেজি। মূলত পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। তবে ইরান সবসময় দাবি করে আসছে যে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর আগে গত সেপ্টেম্বরে ইউরেনিয়ামের মজুদ 10 গুণ বৃদ্ধি করেছিল ইরান। সেই সময় ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ ছিল 2105 কেজি। আইএসএ বলছে, অঘোষিত স্থানে পারমাণবিক উপাদানের উপস্থিতির পক্ষে ইরানের ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়। এক টুইট বার্তায় ইরানের আইএ এর দূত গারিব আবাদি বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা উচিত নয়। তিনি আরও বলেন, এ বিষয়ে সমাধানের জন্য ইরানের সাথে আলোচনা চলছে। আইইএর সর্বশেষ রিপোর্টে ইরানে পারমাণবিক উপাদান পাওয়ার কথা জানালেও দেশটির কোনো অঞ্চলে বা পরমাণু কেন্দ্রে এসব উপাদান পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একটি সূত্র জানিয়েছে, এগুলো ইউরেনিয়াম প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়েছিল, এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এসব উপাদান হয়তো সংরক্ষণের জন্য রাখা হয়েছে। চুক্তি অনুযায়ী পরমাণু অস্ত্র বানাতে প্রয়োজনীয় ইউরেনিয়ামের চেয়ে অনেক কম মাত্রায় ইউরেনিয়াম ইরানের উৎপাদন করার কথা। আইইএ জানিয়েছে, ইরান ক্রমাগত তাদের পরমাণু সমৃদ্ধি বাড়িয়ে যাচ্ছে। 2015 সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী 3.67% পরমাণুর মজুদ থাকার কথা থাকলেও এর চেয়ে অনেক বেশি বাড়ানো হয়েছে। চুক্তির বাইরে পরমাণুর মজুদ বাড়িয়ে চলেছে দেশটি। এদিকে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে 74 জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই নৌকাটিতে 120 জনের বেশি যাত্রী বহন করা হয়েছিল। বৃহস্পতিবার লিবিয়ায় খোমস উপকূলীয় এলাকায় 120 জন অভিবাসী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। সেখানে উদ্ধার অভিযান চালায় লিবিয়ার কোস্ট গার্ড।
জনকে জীবিত উদ্ধার করা গেলেও মারা যান অন্তত ৭৪ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, গেল ১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নিহতের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে। লিবিয়ার আইওএম-এর প্রধান ফেডেরিক সোর্ডো জানান, বিপজ্জনক ভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়া ঠেকাতে উন্নত দেশগুলো ব্যর্থ, ফলে প্রতিনিয়ত জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ বন্ধ না করা গেলে সামনে আরও প্রাণের ক্ষতি হবে। এদিকে বেসরকারি উদ্ধারকারী সংস্থা ওপেন আর্মস জানায়, গত মঙ্গল এবং বুধবার পৃথক অভিযান চালিয়ে ২৫০ শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, চলতি বছরে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে ডুবে যায় ৯০০ মানুষ প্রাণ হারিয়েছে। তবে বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধার করে ১১,০০০ অভিবাসন প্রত্যাশীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের অন্যতম লক্ষ্য থাকে ইতালি। প্রতি বছর বহু মানুষ এই দেশটিতে অবৈধ উপায়ে প্রবেশ করে থাকে। এদিকে চুক্তি ভঙ্গ করলে তার ফল ভুগতে হবে, এভাবেই তুরস্ক সতর্ক করে দিল আর্মেনিয়াকে। অন্যদিকে আর্মেনিয়াতে বিক্ষোভ অব্যাহত, তারই মধ্যে তুরস্ক কঠিন হুঁশিয়ারি দিল আর্মেনিয়াকে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, আর্মেনিয়া যদি কোনোভাবে চুক্তি ভঙ্গ করে তাহলে তার ফল ভুগতে হবে। তুরস্কের সেনা আর্মেনিয়াকে কঠিন জবাব দেবে। নাগোর্নো কারাবাখ নিয়ে গত ৬ সপ্তাহ ধরে তুমুল যুদ্ধ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে। গত সোমবার রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান, আর্মেনিয়া এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সেখানে আপাতত যুদ্ধ বন্ধের একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। চুক্তিতে কার্যত জয় হয়েছে আজারবাইজানের, কারণ নাগোর্নো কারাবাখের অধিকাংশ এলাকা এখন আজারি সেনাদের হাতে। চুক্তিতে স্থির হয়েছে, নাগোর্নো কারাবাখে যে যেখানে অবস্থান করছে সে এলাকা তার বলে বিবেচিত হবে। আর্মেনিয়া যেহেতু কার্যত এলাকা থেকে জমি হারিয়েছে, ফলে আজারি বাহিনী বিষয়টিকে নিজেদের জয় হিসেবেই দেখছে। অন্যদিকে আর্মেনিয়াতে বিক্ষোভ শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর উপর প্রবল চাপ সৃষ্টি করেছে দেশের জনতা। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এই পরিস্থিতিতে আর্মেনিয়া চুক্তি ভেঙে ফের যুদ্ধে নামতে পারে বলে মনে করছে অনেকেই। সেই আশঙ্কা থেকে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আর্মেনিয়াকে সতর্ক করে দিয়েছে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্মেনিয়া ফের যুদ্ধের চেষ্টা করলে, হামলার চেষ্টা করলে তার ফল তাদের ভুগতে হবে। বস্তুগত গোড়া থেকেই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন করছিল তুরস্ক। সরাসরি সেনা এবং যুদ্ধ বিমান দিয়েও তারা আজারবাইজানকে সাহায্য করছে বলে আর্মেনিয়ার অভিযোগ। তুরস্ক সেনা পাঠানোর কথা স্বীকার না করলেও প্রকাশ্যে আজারি ফৌজকে সমর্থন দিয়ে আসছিল। রাশিয়ার মধ্যস্থতায় ৩ দেশের চুক্তির পর রাশিয়া প্রায় ২,০০০ সৈন্য পাঠিয়েছে নাগোর্নো কারাবাখে। শান্তি বজায় রাখার জন্য তুরস্ক জানিয়েছে তারাও সেখানে সেনা পাঠাবে শান্তি প্রতিষ্ঠার জন্য। নাগোর্নো কারাবাখে যাতে আর কোনো যুদ্ধ না হয় তার জন্য তুরস্ক দায়বদ্ধ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ছাড়লে বেশ বড় অঙ্কের টাকা আসতে পারে মেলানিয়ার কাছে। এর আগে কানাঘুষা শোনা গিয়েছিল, মেলানিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডিভোর্স দিতে চলেছেন। ইংল্যান্ডের ডেইলি মেইল সূত্রে জানা গিয়েছিল, মেলানিয়া ট্রাম্প অপেক্ষা করছেন ডোনাল্ড ট্রাম্প কখন হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন, সেই মুহূর্তে থেকে ডিভোর্স নোটিশ ধরাবেন। ট্রাম্পের প্রশাসনিক সহযোগী স্টিফেনি ওয়াফ জানিয়েছে, ট্রাম্প দম্পতি নাকি হোয়াইট হাউসে দুটি আলাদা ঘরে ঘুমান, কারণ তাদের বিবাহ সাধারণ বিবাহের মতো নয়, বলা হয় লেনদেনের সম্পর্ক। তারপর জানা গেল মেলানিয়া বিবাহ পরবর্তী চুক্তির কথা তুলেও ফেলেছেন। তিনি চান ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক সম্পত্তি যেন তাদের ছেলে ব্যারেনকে দেওয়া হয়। আরেক প্রশাসনিক সহযোগী ওমার উসা জানিয়েছে, ১৫ বছর হয়ে গেল তাদের বিয়ের। মেলানিয়া নাকি প্রত্যেক মুহূর্ত গুনছেন কবে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়বেন আর তিনি ট্রাম্পের হাত ছাড়বেন। ডিভোর্সের আইনজীবী জানিয়েছে, মেলানিয়া আশা করছেন $৫০ মিলিয়ন পাবেন তিনি। ট্রাম্পের সাবেক ২ স্ত্রী যা পেয়েছিল তার যোগফলের থেকেও অনেক বেশি পরিমাণ টাকা তিনি পেতে পারেন। ১৯৮৮ সালে ম্যানহাটনের একটি পার্টিতে মডেল মেলানিয়া নসের সঙ্গে আলাপ হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। সেই দিনই তার নম্বর চেয়েছিল ট্রাম্প। পরের বছর থেকেই তারা সম্পর্ক জড়ান। ২০০৫ সালে বিয়ে করেন। ২০১৬ সালে পুত্র সন্তান ব্যারেনের জন্ম। অন্যদিকে ট্রাম্পের আগের পক্ষের আরও ৪ সন্তান রয়েছে। আপাতত ১০ জন নাতি নাতনি নিয়ে তার পরিবার। এদিকে কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ৩ জন ভারতীয় সেনার সদস্য রয়েছে।
এই পরিস্থিতিতে দুই দেশে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গের অভিযোগ তুলছে। এই ঘটনায় ভারতের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত ৩ জন সদস্য এবং আরও অন্তত ৩ জন বেসামরিক নাগরিক মারা গেছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, এই ঘটনায় তাদের ১৫ বছর বয়সী এক কিশোর সহ ৪ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। এছাড়াও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে গত শনিবার গোলাগুলিতে ভারতের ৩ জন সেনা মারা যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটার অ্যাকাউন্ট থেকে ওই হামলার দুটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলা করার অভিযোগ তোলা হয়। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর টুইট করে ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে লাইন অফ কন্ট্রোলের রোকচিকরি খঞ্জর অঞ্চলের বেসামরিক নাগরিকদের উপর রকেট ও মর্টার হামলার অভিযোগ করে। এর জবাবে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে ভারতের সেনা ঘাঁটিতে হামলা করেছে বলেও দাবি করা হয়। এদিকে রাজধানী ঢাকার ইন্দিরা রোডের সড়কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে 5টি ম্যানহোল ও স্ল্যাব উড়ে গেছে। 13 নভেম্বর শুক্রবার বেলা 2:45টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খামারবাড়ির দিকে যেতে ইন্দিরা রোডের শেষ মাথায় বিকট আওয়াজে কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে ওই সড়কের 5টি ম্যানহোল ও স্ল্যাব উড়ে যায়। এর ফলে সড়কটিতে ছোট বড় কয়েকটি গর্ত, কোথাও কোথাও ফাটলও দেখা দেয়। এরপর পরই ওই এলাকায় ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ চলে আসে। ফায়ার সার্ভিসের দলটি এসে ওই সড়কের নিচের গ্যাস ও ময়লা পরিষ্কার করে চলে যায়। জানা গেছে 2018 সালের মার্চে পূর্ব রাজাবাজার এলাকায় একই ধরনের গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটে। ইন্দিরা রোডেও তারা গ্যাসের গন্ধ পেয়েছেন। গ্যাসের এই সমস্যার কথা ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে কয়েকবার জানালেও কোনো সমাধান হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বলেন, ইন্দিরা রোড সহ আরও ওয়ার্ডের কয়েকটি স্পটে প্রায় এমন গ্যাসের লাইন ফুটো হয়ে যায়, প্রায় গন্ধ ছড়ায়। এলাকাবাসী এ নিয়ে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ওয়াসা ও তিতাসকে এটি ঠিক করতে বারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে। আজকের ঘটনার সময় ওই রাস্তায় লোকজন কম ছিল। অবস্থা এমন, যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলেও উল্লেখ করেন তিনি। তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগের ধানমন্ডি টিমের টেকনিশিয়ান রবিউল আলম জানান, এখানে এমন বিস্ফোরণের কারণ গ্যাস লাইন ফুটো হওয়া এবং জমে থাকা ময়লা থেকে গ্যাস সৃষ্টি হওয়া। এই রাস্তার ডালাই ত্রুটিপূর্ণ। এখানে ডালাইয়ের পিঠে কোনো ফাঁকা জায়গা নেই, যার জন্য গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণ হয়েছে বলেও জানান তিনি আরও বলেন, কোথাও গ্যাসের গন্ধ পাওয়া গেলে সেখানে অনুমানের উপর চেক করে দেখা হয়। এর আগেও এলাকাবাসী চিঠি দিয়েছিল, কিন্তু আমাদের পক্ষে পুরো রাস্তা কাটা সম্ভব নয়। রাস্তা কাটলে ওয়াসা ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদের ধরবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।